এখন তো অঘ্রাণ মাসের মাঝামাঝি সময় হয়ে গিয়েছে, আর অঘ্রাণ মাস এখনও শেষ হয়নি। তো এখনও তো শীতকাল, যেটাকে বলছে পৌষ মাস আর মাঘ মাস, তো দুটো মাসই তো এখনও পড়েই রয়েছে। তো এখন থেকেই এত পরিমাণে শীত পড়ে গিয়েছে। তো আর এই তীব্র শীতে আমাদের সংসারের সব কাজ আমাদের করতে হচ্ছে। তো পৌষ মাস আর মাঘ মাসে যে কী পরিমাণে শীত পড়বে তোমরা কি কেউ ভাবতে পারছো? তো তখন কিভাবে আমরা সংসারের কাজগুলো করব বলো তো? তো এখন থেকেই কাজ করতে যে পরিমাণ অসুবিধা হচ্ছে। তো সকালবেলায় দেখো, আজকে আমি ঘুম থেকে উঠে সংসারের সব কাজ সেরে নিয়েছি। তো বাসি কাজ ছাড়ার পর, বাসি কাপড় ছাড়ার পর এখানে আমি কিন্তু একটু স্কিন কেয়ার করে নিলাম। কারণ সংসারের কাজে একবার যদি ঢুকে পড়ি তারপর আর নিজের জন্য একটুকুও সময় পাবো না। তো সেই কারণে, আর এদিকে যেহেতু শীত পড়েছে, তো সেই কারণে আমি হালকা পাতলা ওই একটু হাইনেক পরে, মানে সোয়েটার পরে কাজে লেগে পড়েছি। আর চাদর নিয়ে যে কাজ করা হয় না সেটা তোমরা সবাই জানো, কারণ চাদর নিয়ে সব কাজ কিন্তু করতে অনেকখানি টাইম লেগে যায়। তো সেই কারণেই আর কি এই সোয়েটারটা পরা। তো সোয়েটার পরে দেখো আমি কাজে লেগে পড়েছি। খুব একটা ভারী সোয়েটারও না, হালকা পাতলা। তো এই মানে সোয়েটারটা পরে আমার কাজ করতে কিন্তু বেশ কমফর্টেবল ফিল হয়। আর এই শীতকালে মানে এখন আমি বেডরুমে প্রথমে মানে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে গোছাতে এসে দেখি এত পরিমাণে খেলাপাতি সব কিছু পড়ে রয়েছে বিছানার মধ্যে। তো বাড়িতে যদি ছোট ছেলে থাকে বা ছোট বাচ্চা থাকে, তো এইরকম অসুবিধা কিন্তু প্রত্যেকের ঘরেই আমরা সচরাচর দেখতে পাই। তো সেই কারণেই তোমাদের একটা টিপস বলে রাখি। তো আমি যেরকম একটা বড় বালতি নিয়েছি কিংবা কোনো কাগজের বক্স, তোমরা যদি একটা বড় বক্স তোমাদের বাড়িতে থাকে, তো সেই জায়গাতে তোমরা সমস্ত ধরনের খেলাপাতিগুলো ওই জায়গার মধ্যে রেখে জায়গাটাকে ভালো করে একটা জায়গায় রেখে দেবে। তো যখন দরকার পড়বে সেখান থেকে বাচ্চারা খেলাপাতি নিতেও পারবে, আবার খেলা যেই হয়ে যাবে তো সেই জায়গার মধ্যে রেখে দেবে। তাতে করে তোমাদের ঘরটাও পরিষ্কার থাকলো, বাচ্চাদের খেলাগুলো সেফটি থাকলো। তো তাই না? টিপসটা ভালো লাগলে কমেন্ট করো। আর এদিকে দেখো, আমার কিন্তু এখন মানে ঘরটা, বেডরুমটা একটু পরিষ্কার করার পর মেঝেটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ওই যে বালি কিচকিচি যেগুলো ছিল সেগুলো পড়েছিল মেঝের ওপরে, তো সেই কারণেই এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তারপর কিন্তু অন্যান্য কাজে লেগে পড়বো। আর ঘর গোছানোটা আমার এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে। সব সময় মাথার মধ্যে ঘুরঘুর করছে যে কিভাবে আমার ঘরটাকে সুন্দর পারফেক্টভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, যাতে আমার ঘরটা অনেক সুন্দর লাগে আগের থেকে দেখতে। তো এই রকম একটা ব্যাপার হয়েছে, সব সময় মাথার মধ্যে এটা কিন্তু ঘুরঘুর করছে। আর একটা ব্যাপার কি বলো তো, আমি যে ওই যে খেলনাপাতিগুলো মানে ওই ঢপের বা বালতির মধ্যে রেখে দিলাম, সেটা কিন্তু আমার ছেলে এখনও অবধি জানে না। তো ও গিয়েছে স্কুলে, তো স্কুল থেকে এসে যখন খেলনাপাতির খোঁজ করবে, তো তখন কিন্তু ওই যে ঢপটা দেখে কিভাবে যে রিয়াক্ট করবে আমি কিন্তু নিজেও জানি না। আর ওর রিয়াক্টকে আমার কিন্তু খুব ভয় করে, কারণ ওই যে বাবা চেঁচামেচি তারপরে এটা ছোড়াছুড়ি করতে শুরু করবে। তো সেই কারণেই আর কি একটু ভয় ভয় লাগে। তবে ওকে যদি আমি একটু বুঝিয়ে শুনিয়ে যদি বলি তাহলে হয়তো বুঝবে। তো যাই হোক, এখন স্কুলে গিয়েছে বলেই কিন্তু আমি সব খেলনাপাতিগুলো গুছিয়ে রাখতে পারলাম, নয়তো ওর সামনে তো ভরার জো নেই। এত মেজাজ হয়েছে এখন থেকেই, বড় হলে যে কি করবে কে জানি। এখনকার বাচ্চাদেরই কিন্তু এই রকম অবস্থা। তো কোনো কিছু বলার জোই নেই, আবার কোনো কিছু যদি বলতে যাও তাহলেও কিন্তু মেজাজ, তাই না? আর এদিকে দেখো, আমি কিন্তু সব শোপিসগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখন ওই শীতকাল, একটু ধুলো ধুলো ভাব সব কিছুতেই। কারণ ওই যে ধান কাটা মারা হচ্ছে, তো এই দুটো মাস কিন্তু এইরকম হবে। তো তারপরে আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হয়ে যাবে, ধান কাটা মারাটা শেষ হলেই আবার আস্তে আস্তে আগের মতো চলে আসবে। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু হালকা একটু ক্লিনিং টাচ দিয়ে পুরো রুমটাকে কিন্তু আগের মতো পরিষ্কার করে নিলাম।
আর শীতকালে সকাল সকাল উঠতে আমার একদমই ভালো লাগে না। সকাল সকাল উঠে একটু মনে হয় যে কাঁথার ভেতর বসে একটু মোবাইল দেখি, কিন্তু কি করব, ওই যে শ্বশুর বাড়ি বলে কথা, শ্বশুর বাড়িতে সকাল সকাল উঠে মোবাইল দেখার কোনো জো নেই, মোবাইলের নাম শুদ্ধ উচ্চারণ করা যাবে না। সকাল সকাল উঠে একেবারে কাজে লেগে পড়ো সেই রাত অবধি, মানে মোবাইলটা যখনই হাতে নেব তখনই বলবে যে কী রকম তুমি কী কাজ করছো। তো এরকম একটা ব্যাপার, অথচ আমি যে কত কাজ করছি সকাল থেকে সন্ধ্যা অবধি, সেই কাজের কোনো হিসাব নেই। তো এটা বলতে গেলেই তো অশান্তি, তো সেই কারণে কোনো কিছু বলাও যাবে না। আবার একটু দেরি করে যদি ঘুম থেকে ওঠো তাহলে তো আর কোনো কথা বলারই জো নেই। তো শ্বশুর বাড়িতে সব কিছু মেনে নিতেই হয়। তো বাবার বাড়িতে কি করতাম, তো এখন কিন্তু মনে হয় যে বাবার বাড়ির দিনগুলোই কিন্তু ভালো ছিল। তো ওই যে বাবা সকাল সকাল ঘুম থেকে ওঠার মানে কোনো চাপ নেই, তারপরে তখন আলাদা একটা চাপ ছিল, ওই যে টিউশনি, তারপর টিউশনি যাও, স্কুল যাও, এরকম একটা চাপ। তো এতটাও চাপ ছিল না, তাও মানে ইচ্ছা করলে দু একটা দিন কিন্তু মিস করাই যেত, কিন্তু এখানে তো আর সেটা হওয়ার জো নেই, তাই না? তো যাই হোক, ওদিকে দেখো আমি মানে গত দুদিন ওই যে বলছিলাম বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, তো সেই সব জামা কাপড়গুলো আজ আর কাচবো না। আজকে ওই কি করব বলো তো, ওই যে একটু রোদের মধ্যে মেলে দিলাম, তো সারাদিন রোদে থাকবে, তারপর ওই বিকেলের দিকে তুলে নেব, তারপর ওগুলো ভালো করে ভাঁজ করে নেব। আর যদি সময় পাই তো আয়রন করে তারপর আলমারিতে তুলে রাখবো। আর সময় যদি না পাই তাহলে ওইভাবেই তুলে রাখবো, পরে সময় করে তখন আয়রন করে নেব। আর এদিকে দেখো ছাদটার কি অবস্থা, তো ছাদে এত পরিমাণে পাতা আর ধুলো জমে গিয়েছে যে আজকে দেখলাম ছাদটাকে একটু ঝাড়ু দিয়েই নিই। আর এদিকে কি বলতো, মানে পায়ে ব্যথা, তো তাই মানে বড় বড় টবগুলোকে আর সরাবো না, ওই ছোট ছোট টবগুলো একটু সরা নড়া করে ছাদটাকে পরিষ্কার করে নেব। আর এইদিকে আমি ছাদটা পরিষ্কার করতে এসে আজকে একটা জিনিস নোটিস করলাম, কি বলতো, আমি ক্যাপসিকাম আর একটা লঙ্কার গাছ লাগিয়েছিলাম, তো হঠাৎ করেই দেখি যে পাতাগুলো কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারিনি যে পাতাগুলো কোথায় যাচ্ছিল। তো তারপর ভাবলাম যে কিছুতে খেয়ে নিচ্ছে, পোকা লেগেছে বা কি, কিছুই বুঝতে পারছিলাম না। তো কালকে সন্ধেবেলায় হঠাৎ করেই ছাদে একবার এসেছিলাম, তো তখন দেখি যে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। তো আমি কিন্তু তখনই বুঝতে পেরেছিলাম যে আমার ক্যাপসিকাম গাছের পাতাগুলো ইঁদুরেই খেয়ে নিচ্ছে। তো তাদের তো একটা ব্যবস্থা করতেই হবে, মানে আমার গাছ লাগানোর ছাদ বাগানের প্রধান শত্রু হচ্ছে ওরাই, জানো তো। মানে আমি চেষ্টা করি যে ওদের কোনো ক্ষতি করব না, কিন্তু কি করব বলো, আমাকে যে এত বড় ক্ষতিগুলো করছে, আমার শখের গাছগুলো সব কিছু যে নষ্ট করে দিচ্ছে, এবার তো আমাকে কিছু না কিছু স্টেপ নিতেই হয়, তাই না? তো সেই কারণেই আমাকেও এবার ওদের বিরুদ্ধে একটা স্টেপ নিতে হবে, যাতে আমার মানে গাছগুলোকে খেয়ে না নেয়। তো যাই হোক, গাছগুলো একেবারেই অবস্থা খারাপ করে দিয়েছে, তো তোমাদের আর দেখালাম না, মানে একটাও পাতা নেই, শুধু ডালটুকু আছে। আদেও জানি না গাছগুলো বাঁচবে কি বাঁচবে না। আর এদিকে দেখো কত পরিমাণে এখানে ধুলো জমা হয়েছে, কিন্তু এই ধুলোগুলো আমি কিন্তু ফেলে দেব না। এই যে পলিথিনটা দেখছো, এই পলিথিনের মধ্যে আমি ভরে রেখে দেব, আর কিছুদিন পর এগুলো কিন্তু কম্পোস্ট মানে সারে পরিণত হয়ে যাবে। তো সেটা আবার কিন্তু আমার গাছের গোড়ায় দিলে প্রচুর পরিমাণে গাছ খাবার পাবে। তো এইভাবেই কিন্তু আমি আমার ছাদ বাগানটাও যত্ন করি, জানো। মানে কিছু টিপস যদি তোমরা জানা থেকে থাকে, তো এই দেখো মানে এই গাছ লাগানো, ছাদ বাগান করা খুব সহজ হয়ে যায়। তো এটাও কিন্তু এক ধরনের টিপস। আর ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে এখন আমি ওগুলো কেচে নেব, আর ছাদেই কেচে নেব। ছাদে কলটা থাকাতে এত সুবিধা হয়েছে, ছাদে কেচে তারপর মেলে দেব। আর সকাল সকাল মেলে দিলে কি হবে বলো তো, একেবারে বিকেল হতে হতে কিন্তু সবটা শুকিয়ে যাবে। তো সেই কারণেই আর কি মেলা। আর এদিকে সাদা জিনিস তো একটু নোংরা নোংরা ভাব লাগছিল, তাই আরও একটু সার্ফ জল দিয়ে ভালো করে কেচে নিয়েছি। আর এখন এগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নেব, তারপর সেগুলো একটা একটা করে মেলে দেব। আর এত পরিমাণে ছাদে আজকে জামা কাপড় মেলেছি যে এই জামা কাপড়গুলো আবার কোথায় মেলবো সেটা আবার দেখতে হবে। চলো সরিয়ে ওই জামা কাপড়গুলো একটু সরিয়ে লড়িয়ে তারপর কিন্তু এই জামা কাপড়গুলো মেলে দেব। আর ওই ছাদের যে জলগুলো আছে
তো মানে কাপড় কাচার জল সেগুলো আর মানে বাড়তি জল তো ফেলে না দিয়ে সেগুলো কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো। এমনিতেও গাছগুলো একটু শুকনো শুকনো লাগছিলো, তো সার্ফ কাচাও হলো, আবার এদিকে গাছগুলোতেও একটু জল দিয়ে দেওয়া হলো। তো একসাথে কিন্তু দুই তালি বজায় থেকে গেল, তাই না? আর এদিকে দেখো এই যে এই সাইডটা ফাঁকা আছে একটু, তো এই সাইডেই কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দেব। তো আমার কিন্তু বেশ সর্দি লেগে গিয়েছে, তোমরা হয়তো আমার কথা শুনে অনেকেই বুঝতে পারছো। তো যাই হোক, ওই অবস্থাতেই কিন্তু আমি কাজ করছি। আর এদিকে দেখো নিচে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে ওই মাছের ঝোল করেছিলাম, তো মাছটা নিয়ে মানে আগেই কাটা বাছা সব করে রেখে দিয়েছিলাম, তারপর ওই সব কাজে গিয়েছিলাম। তো ওই কাজগুলো সেরে এসেই যাতে টুক করে রান্নাটা বসিয়ে দিতে পারি। আর ভাতটা কিন্তু আগেই নামিয়ে নিয়েছি। আর এদিকে একটু পনকার শাক রান্না করেছি, তো পনকার শাকটাও কিন্তু বসিয়ে দিয়ে ওদিকে ফুলকপি আলুর তরকারিতে একটু লবণ আর একটু গরম মশলা ভালো করে দিয়ে তারপর মানে তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো রান্নাবান্না সব কিছুই ধরো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন শুধু বাকি খাওয়ার অপেক্ষা। আমাদের মেয়েদের জীবনে চলার পথে দেখবে অনেক রকম বাধা আসে, আর সেই সব বাধা কিন্তু আমাদের একটা একটা করে লড়াইয়ের মাধ্যমে অতিক্রম করতে হয়। মেয়ে হয়ে জন্মগ্রহণ যখন করেছি তখন এই সব বাধা কিন্তু আমাদের সহ্য করার ক্ষমতাও আমাদের থাকতে হবে। তো এই রকমই সময় এখন আমার চলছে। তো কী কারণে চলছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটা একটু পার্সোনালি। তো যাই হোক, মানে তোমাদের এদিকে দেখাই আমি ভালো করে গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তারপরে স্নানে যাব। তো আজকের মতো ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো, টাটা।